মিস্টার খারুসকে অ্যাসাইনমেন্টটা দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হই। বেশ রাত হয়ে গেছে, তাই গাড়ি পাওয়াটাও বেশ কষ্টদায়ক হয়ে উঠেছে আমার জন্য। রাস্তার পাশ দিয়ে হাঁটতে শুরু করি। ঠিক তখনই পিছন থেকে কেউ বলে ওঠে, মিস রিয়ানা। আমি পিছে ঘুরে দেখি আবির নামের সেই ছেলেটি। সেই গাড়ির পিছন সিটে বসে আমায় ডাক্তার কটা দিয়েছেন। আমি তার দিকে কিছুটা ভ্রু কুঁচকিয়ে তাকিয়ে বলি, আপনি এখনো এইখানে যাননি? আপনার দেওয়া ঔষধগুলা কিনতে এই সূর্য কিছু ঘড়বড় করে ফেলেছিল, তাই ওইটা ঠিক করতেই টাইম লেগে যায়। স্মিত হেসে আমি কিছু বলতে যাব তার আগেই সে বলে ওঠে, আবির বাসায় যাচ্ছেন বুঝি? আমি মাথা হেলিয়ে হ্যাঁ সূচক উত্তর দেই। সে স্মিত হেসে বলে, আবির লিফট দিতে পারি কি? রিয়ানা, নো থ্যাঙ্কস, আমি যেতে পারব। আবির, দেখুন আমার উদ্দেশ্য খারাপ না। আপনি আমার হেল্প করেছেন, তাই আমিও আপনার হেল্প করতে চাচ্ছি। টাকা তহ নেননি, তহ লিফটেই নেন। প্লিজ না করবেন না। আমি আশেপাশে একবার চোখ বুলিয়ে নিলাম। রাস্তাঘাট বেশ ফাঁকাই, তার উপর শরীরটা আজ বেশ ক্লান্ত। হাঁটতেও ইচ্ছা করছে না। কি করব বুঝে উঠতে পারছি না। একা এক পথে অচেনা এক মানুষকে বিশ্বাস করতেও মন সাই দিচ্ছে না। যখন আমি এইসব ৭-৫ ভাবছি তখনই আবির বলে ওঠে, আবির দেখুন, আমি শুধু আমার ঋণ শোধ করতে চাচ্ছি। আমার মোটেও ঋণী হয়ে থাকতে ভালো লাগে না, তাই আপনাকে লিফট দিয়ে নিজের ঋণ শোধ করছি। আর এমনেও এই এলাকাতে এত রাতে গাড়ি পাওয়া মুশকিল, তাই এত না ভেবে উঠে বসুন। কথাটা আমার কাছে একবারে মন্দ লাগেনি। এখন গাড়ি না পেলে অবস্থা যে খারাপ হবে আমার, তাই আমি রাজি হয়ে গেলাম। পিছনের সিটে চড়ে বসলাম। পাশের আবির আর সামনে তার পিয়ে সূর্য। আমি উঠার পর গাড়িটা চলতে শুরু করে। গাড়ির মধ্যে এক পিনপিন নীরবতা। আজ অতিরিক্ত ক্লান্তির জন্য আমার মাথাটাও কেমন যেন ভনভন করেই চলেছে। পুরো রাস্তা আমি আর সে চুপই ছিলাম। আমি ক্লান্তিতে চুপ ছিলাম, আর সে হয়তো কথার ভাণ্ডার খুঁজে না পেয়ে। এক সময় মনের মধ্যে এক ইচ্ছা জাগে। জানতে ইচ্ছে করে এই অপরিচিত ব্যক্তির সম্পর্কে, কিন্তু ক্লান্তির জন্য তা জিজ্ঞাস করতেই আলসেমি লাগছিল। তখন শুধু নামটাই জানা হয়েছিল। নামটা কিছুটা চিনা চিনা লাগলেও আর চিনা হতে ওঠেনি। আমিও আর আগ বাড়িয়ে চিনতে যাইনি। আমি তাকে কিছু পেইনকিলার লিখে দিয়ে বেরিয়ে এসেছিলাম। ভাবিনি আবার দেখা হবে, সে যাই হোক থাক না, কিছু মানুষ অপরিচিত। সব কিছু জানা থাকলে অজানা শব্দটাই হয়তো হারিয়ে যাবে। আমাদের এলাকা আসতেই আমি তাকে গাড়িটা থামাতে বলি আর নেমে পড়ি। তাকে থ্যাংক ইউ জানিয়ে চলে আসি। সেও মুচকি হেসে চলে যায়। বাসায় এসে কোনোমতে ফ্রেশ না খেয়ে শুয়ে পড়ি। ক্লান্তির জন্য আজ চোখ দুটোতে সকল রাজ্যের ঘুম একসাথে ভর করেছে, তাই বেশ কিছুক্ষণের মধ্যেই পাড়ি দেই ঘুমের রাজ্যে। তাই আজ উপলব্ধি করতে পারিনি যে কেউ তার গভীর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। সেই ব্যক্তি ধীর পায়ে আমার কাছে এগিয়ে আসে আর আমার পাশে বসে। আমার মাথায় ছোট এক ভালোবাসার স্পর্শ একে পরম যত্নে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আমি ঘুমের ঘোরেই সেই চিরচেনা ঘ্রাণটি পাচ্ছি, কিন্তু তাও আমার প্রতিক্রিয়া নেই। কেন জানি না, আজ এই ঘ্রাণটি আমার ভালোই লাগছে। মনে হচ্ছে কেউ আমায় আগলে রাখতেই এসেছে। ঘুমের ঘোরেই আমি তার হাতটি জড়িয়ে ধরে শুয়ে পড়ি। সে প্রথমে একটু হকচকিয়ে উঠলেও যখন বুঝতে পারি আমি ঘুমে এমন করেছি, সে হেসে ওঠে। সে সেভাবেই বসে থাকে আর আমায় এই আবছা অন্ধকারেই দেখতে থাকে।
হয়তো সূর্যের প্রথম কিরণের সাথে রাত্রির অন্ধকারের মতো সেও অদৃশ্য হয়ে যাবে। আর সেই সাথে আমিও হয়তো তার উপস্থিতিটা উপলব্ধিও করতে পারব না। সকালের আড়মোড় ভেঙে উঠে পড়ি। কেন জানি মনে হচ্ছে আজ অনেক দিন পরে এমন শান্তির ঘুম ঘুমিয়েছি। কেউ যেন ছিল আমায় কাল আগলে রাখার জন্য, কিন্তু অতঃপর মনে পড়ে আমি অনাথ। আমাকে যে আগলে রাখার কেউ নেই। মাথায় বাবা মার ছায়া না থাকলে বোঝা যায় জীবনটা কতটা নিষ্ঠুর, কতটা বিষময়। এক মুঠো ভাতের জন্য লড়াই করতে হয় আমাদের। কিছু আশা করাই যে আমাদের জন্য বেকার। কথায় আছে অনাথদের ইচ্ছে বা আশা থাকতে নেই। কেন না তাদের সেই ইচ্ছা বা আশা পূরণ করার জন্য যে কেউ নেই। এইসব ভেবেই এক দীর্ঘ শ্বাস বেরিতে আসে ভিতর থেকে। ফ্রেশ হয়ে এসে নাস্তা বানিয়ে খেয়ে নেই, তারপর বেরিয়ে পড়ি ম্যাডাক্তার ক্যালের উদ্দেশ্যে। কিন্তু যাওয়ার আগে একবার চারদিক চেক করে নেই, যদি ফুল পেরকের ফুলের দর্শন হয়। কিন্তু না, কিছুই ছিল না। হায়রে আমার ফুটা আশা। तेरे इश्क ने किया मुझे घायल, अब तेरे बिन एक भी पाल लगता है मुझे सोशाल। এই প্রথম তুমি আমায় নিজ থেকে স্পর্শ করেছ রিউ পাখি, হোক না তা ঘুমের ঘোরে। তোমার এই স্পর্শে মনের মধ্যে এক অস্থিরতা ছড়িয়ে দিয়েছে। ভেবেছিলাম তোমায় আরেকটু সময় দিব, কিন্তু কালকের পর যে তা আমার জন্য দায় হয়ে উঠেছে। তাই আমি ঠিক করেছি তোমায় খুব জলদি নিজের কাছে নিয়ে আসব। খুব জলদি মাই লাভ। তখন তুমিও সকলকে বলতে পারবে তোমার ইচ্ছা, আশা, আবদার পূরণের জন্য কেউ আছে। আছে তোমায় আগলে রাখার জন্য। এই বলে রিয়ানার ছবিতে এক কিস করে। হসপিটালের ভিতরে তাড়াহুড়া করে ঢুকতে গিয়ে কাউরো সাথে ধারাম করে বাড়ি খাই। আমি তাল না সামলাতে পেরে পড়ে যেতে নেই ভয় চোখ দুটো খিচে বন্ধ করে নেই। ঠিক তখনই কেউ আমার কোমর জড়িয়ে ধরে টান দেয় আমায়। আমি গিয়ে তার বুকের উপর পড়ি। ঘটনাটা খুব দ্রুত হওয়ার আমি কিছু বুঝে উঠতে পারিনি। যখন বুঝতে পারি তখন সাথে সাথে সরে আসি। মুখ তুলে তাকিয়ে দেখি মি খারুস্থুরি ডাক্তার রিয়ান। তাকে দেখার সাথে সাথে কেন জানি রাগ উঠে যায়। হয়তো কালকের সেই গাধীর মতো খাটনি করার জন্য। আমি কিছু বলতে যাব তার আগেই সে বেসুরা কাকের মতো খেক খেক করে বলে ওঠে, আর ইউ ব্লাইন্ড? দেখে চলা ফেরা করতে পারো না? এই একই কথা তহ আপনার উপরও লাঘু হয়। আর আপনি আমায় তুমি বলছেন কোনো সাহসে? নিজের স্টুডাক্তার নটকে কি এখন আমি আপনি বলে সম্বোধন করব নাকি? ভুলে যেও আম ইউর সিনিয়র অ্যান্ড ডাক্তার এলসো ইউর টিচার। সো আই হোপ দ্য রাইট। আর হ্যাঁ, আমাকে সম্মান দিয়ে কথা বলবে। এই রকম থার্ডাক্তার ক্লাস বিহেভিয়ার আমি সহ্য করব না। কচু। কি বললে? চোখ গরম করে। তা দেখে আমি কিছুটা চুপসে যাই। মনে হচ্ছে চোখ দিয়েই গিলে খাবে। আমি আমতা আমতা করে বলি, কচু খাইছেন? কচু খুব টেস্ট। হলরুমে বসে অ্যাসাইনমেন্ট করছি আর মি খারুসের 14 গোষ্ঠী উদ্ধার করছি। শয়তান বেটা আমারে আজকেও কত কঠিন একটা অ্যাসাইনমেন্ট দিছে। জীবনটারে বদনা বানাইয়া দিল। তখন একবারেই কি বাই বলছিলাম যে আমার সাথে এমন করল? শুধু একটু কচু তহ বলছিলাম, সাথে উইটা রিভিউ দিছিলাম। তার জন্য এত চেতার কি ছিল? চেত ছিল ভালো কথা, কিন্তু কার্ডিয়াক কম্পিউটেড টোমোগ্রাফি নামক এত কঠিন একটা চ্যাপ্টার আমায় গলায় ঝুলিয়ে দেওয়ার কি দরকার ছিল? হ্যাঁ, জিজ্ঞেস করি কি দরকার ছিল? সে কি বুঝে না আমার মতো বাচ্চা মানুষের জন্য এইটা আস্ত একটা পেরা? মনটা চায় এক গ্লান করলার রসে বিষ মিলে তাকে খাইয়ে দেই। বেটা সত্যি মি খারুস।
আমি যখন তার 14 গোষ্ঠী উদ্ধার করছি তখন আমার গুণধর 2 শাকচুন্নি ফ্রেন্ড ডাক্তার এসে হাজির। এসেই দুইজনে আমার দিকে তাকিয়ে এক কেবলা মার্কা হাসি দেয়, যা দেখে গা জ্বলে ওঠে। রিয়ানা, কি চাই? আমার সামনে এমন অফুভাই টাইপ ভেটকি স্মাইল দেশকে। আরিশা হাব কই? রিঙ্কি, এই আমার স্মাইল মোটেও ভেটকি টাইপ না। আমার স্মাইল তহ একদম মিষ্টি টাইপ, যে দেখে সেই ফিদা হয়ে যায়। ভাব নিয়ে। আরিশা, কারেকশন প্লিজ। উইটা ফিদা না ফিট হবে। তোর স্মাইল দেখে কেউ ফিদা হয় না, বরং ফিট হয়ে যায়। যে শাকচুন্নি টাইপ তোর হাসি। বলে হাসিতে মেতে ওঠে। সাথে আমিও হেসে দিল আর আরু এর সাথে তাল মিলিয়ে বললাম, রিয়ানা, ঠিকই। সেই দিন রাস্তার এক বিলাইকেও দেখলাম ওর হাসি দেখে ফিট রাস্তায় পড়ে আছে। এই বলে হাসতে থাকি। রিঙ্কি তহ রাগে ফুঁসতে থাকে। তারপর দুম করে 2 কিল পিঠে বসিয়ে বলে, রিঙ্কি, জিন্দেগিতে আমার তারিফ করেছিস যে, আর করবি? হুহ। আরিশা, তাও ঠিক। সে যাই হোক, রিয়ানু, তোর খবর বল। স্যার তোকে কিছু বলেছিল? রিয়ানা মুখে কিছু না বললেও প্রতিশোধ ঠিকই নিশে। রিঙ্কি, কেমনে? পরে দুইজনকে বলি আমার দুঃখের কষ্টদায়ক কাহিনী। দুইজন আমার কাহিনী শুনে কাঁদবে না হাসবে বুঝে উঠতে পারছে না। শেষে না পেরে হেসে দেয়, যা দেখে আমি গাল ফুলিয়ে বসে থাকি। আরিশা, তুই যে কান্ডাক্তার ঘটাইছস সেই অনুয়ায়ী তোকে অল্পতেই ছেড়ে দিছে। তা না হলে তার জায়গায় অন্য কেউ হলে তোরে কামলার মতো খাটাইত। রিঙ্কি, স্যার কত দয়ালু দেখ। আমার তহ এখনই তার জন্য প্রেম প্রেম ফিলিংস জাগত আসে। আমি তহ এইসব শুনে তেলে বেগুনে পুড়ে আগুন। দিল 2টা কিল দুইজন পিঠে। তারপর বলি, রিয়ানা, তোরা বন্ধু নামে কলঙ্ক। কই না আমার কষ্টে কষ্টিত হবি তা না, এরা ওই খবিশের সাপোর্ট গাইছে। আরেকজনের তহ আবার প্রেম প্রেমও পাচ্ছে। বাহ, যাহ, দূর হো আমার নজরের সামনে থেকে, নাইলে ঠাটিয়ে দিব 2 চর। যা এইখান থেকে। আরিশা, তুই জীবনেও শুধরাবি না। আচ্ছা থাক তুই, আমরা গেলাম। এমনেও আমাদের অ্যাসাইনমেন্ট বাকি আছে। এই বলে ওরা আর চলে যায়। আমার কেন জানি কান্না পেতে থাকে। ঠিক তখনই মাথায় একটা গান নাচতে নাচতে এসে পড়ল। বাইদা রাস্তা আমার পেয়ার ক্যাডাক্তার। ধুর, কি সব যে ভাবি না। পেয়ার তহ আমার লাইফে আসেই নাই। বাট তাও আমি আজ সেন্টি আমার বান্ধবীরা আমায় ধোকা দিছে। মনের মধ্যে এক বস্তা দুঃখ প্রকাশ করে আমার অ্যাসাইনমেন্ট শেষ করতে লেগে পড়ি। অবশেষে অ্যাসাইনমেন্ট শেষ করে মনের মধ্যে এক বস্তা খুশি নিয়ে ছুটলাম খারুসের কেবিনের দিকে। তার কেবিনের সামনে এসে নক না করে ঢুকে পড়লাম। ঢুকে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। খারুস তার পরনের শার্ট খুলতাসে। আমি তা দেখা সাথে সাথে এক চাপা চিল্লান দিয়ে 2 হাত দিয়ে চোখ ঢেকে ফেলি। পিছনে কোনো কিছুর আওয়াজ শুনে পিছে ঘুরেই দেখতে পায় রিয়ানা নিজের 2 হাত দিয়ে নিজের চোখ ঢেকে আছে। রিয়ানাকে এইসব নিজের কেবিনে দেখে রিয়ান কিছুটা হকচকিয়ে যায়। আধ খোলা শার্টটা তাড়াতাড়ি আবার কোনো মতে নিজের গায়ে জড়িয়ে নেয়। তারপর কিছুটা কর্কশ গলায় চেঁচিয়ে বলে, হোয়াট দ্য হেল আর ইউ ডাক্তার ইং হিয়ার? ডাক্তার ইং মুইং পরে কইরেন আগে বলে জামা পরশেননি? আমি চোখ খুলব। হাত ব্যথা করতাসে আমার। ইউ আর জাস্ট ইম্পসিবল। হাত নামাও। আমি হাত একটু সরিয়ে উকি দিয়ে দেখি সব ঠিক আছে কিনা। না, সব ঠিক আছে।
আমি হাত নামিয়ে নেই। তারপর বলি, আপনার মধ্যে মেনারস নাই? রুম লক করে চেঞ্জ করতে হয় জানেন না? নক না করে রুমে আসা বুঝি অনেক ভালো মেনার্স? আর আমি আমার কেবিনে কি করব না করব দ্যাট ইজ নান অফ বিজন্যাস। পরের বার আমার কেবিনে আসার আগে নক করে আসবে। ইউ গেট ইট? হু। নিজের দোষ কইরা এখন আমার উপর দোষ চাপায়। ভালোই। আজ আপনার স্টুডাক্তার এন্ড বলে কিছু বললাম না। কি জন্য এসেছিলে? অহহ, মনে পড়েছে। মেরা অ্যাসাইনমেন্ট শেষ। এই নেন ধরেন। আর আমাকে উদ্ধার করেন। হু। এই বলে হাত থেকে অ্যাসাইনমেন্ট নিয়ে নেয় আর চেক করতে থাকে। স্যার, একটা প্রশ্ন ছিল। করব? করো। অ্যাসাইনমেন্ট দেখতে। স্যার, আপনি চেঞ্জ কেন করতাছিলেন? গরম বেশি লাগছিল বুঝি? আপনার কি গরম বেশি? হায় গার্মি। কথাটা শোনার সাথে সাথে সে বড় বড় চোখ করে আমার দিকে তাকায়। তার এই চাহনিতে আমি কিছু নড়ে চড়ে দাঁড়াই। তিনি হয়তো কখনো এই রকম টাইমের বাকোয়াস আর লজ্জাজনক প্রশ্নের সম্মুখীন হয়নি। সে নিজেকে কিছুটা স্বাভাবিক করে গম্ভীর গলার বলায়, এত বাকোয়াস প্রশ্ন আসে কিভাবে তোমার মাথায়? হু। বলেন না, ইউ আর জাস্ট ইম্পসিবল। ওটি থেকে এসেছি। অস্বস্তি লাগছিল তাই চেঞ্জ করতে চাচ্ছিলাম। পেয়েছ জবাব? নাও গো ফ্রম হিয়ার। আমি আর কিছু না বলে মাথা দুলিয়ে বেরিয়ে এসে পড়লাম। আহা, কি আনন্দ আকাশে বাতাসে। মনের সুখে গান গাইছি আর হাঁটছি। আহা, কি যে খুশি লাগিতাসে। কি মজা, আমি মি খারুসকে লজ্জাজনক পরিস্থিতিতে ফেলছি। তখন ইচ্ছা করেই এমন একটা বিব্রতকর প্রশ্ন তাকে জিজ্ঞেস করেছিলাম যাতে তিনি লজ্জায় পড়ে। মি খারুসের চেহারা দেখার মতো ছিল। তার ওই চেহারা দেখিয়া আমার পরাণটা জুড়াইয়া গেল। এইসব ভাবছি ঠিক তখনই সামনে কেউ একজন আমার নাম ধরে ডাক্তারকে ওঠে। আমি সামনে তাকিয়ে দেখি একজন মাস্ক আর কেপ পরা লোক দাঁড়িয়ে আছে। চোখে কালো চশমা। আমি ভ্রু কুঁচকিয়ে তার দিকে তাকাই। আর চিনার চেষ্টা করি যে এই ব্যক্তিটি কে। আমি আদৌ তাকে চিনি? আমি যখন এইসব ৭-৫ ভাবছি তখন সে ব্যক্তিটি আমার সামনে এসে বলে, কেমন আছেন মিস রিয়ানা? আমি হেবলার মতো তাকিয়ে আছি। কিছুই বলছি না। তা দেখে সে বলে, কি চিনতে পারছেন না বুঝি? আমি মাথা দুলিয়ে না বোধক জবাব দেই। সে তার মাস্কাটা হালকা সরিয়ে বলে, আমি আবির। যাকে আপনি কালকে ট্রিটমেন্ট করেছিলেন সেই আমি। এই বলে মুচকি হেসে আবার মাস্ক ঠিক করে পরে নেয়। অহহ, আচ্ছা, আপনি। তা এখন কেমন আছেন? ঔষধগুলা খেয়েছিলেন? বেন ডাক্তার গুলা চেঞ্জ করেছিলেন? আরে বাবা, আস্তে আস্তে। আমি একসাথে একবারে এতটি প্রশ্নের উত্তর কিভাবে দিব? আমি তহ আর টকিং রোবট না। তা প্রথমত আমি ঠিক আছি। দ্বিতীয়ত আমি ঔষধগুলো খেয়েছি আর সর্বশেষে আমি বেন ডাক্তার পাল্টাইনি। এইখানে সেটা পাল্টানোর জন্যই এসেছি আর আপনি কালকে সে পরীক্ষাগুলো একবার করে দেখতে বলেছিলেন সেগুলাই করতে এসেছি। ছোট একটা হাসি দিয়ে। অহহ, আচ্ছা। তাহলে যত দ্রুত সম্ভব করিয়ে নেন। সিরিয়াস কোনো ইনজুরি হলে ধরা পড়ে যাবে নে। তা তহ ঠিক আছে, কিন্তু আমি বুঝে উঠতে পারছি না ৫০৩ নম্বর রুমটা কোনো দিকে। আগে বেন ডাক্তার চেঞ্জ করা প্রয়োজন। আপনি কি বলতে পারেন রুমটা কোনো দিকে? অবশ্যই। আমার সাথে চলুন, আমি দেখিয়ে দিচ্ছি।
এই বলে সামনের দিকে হাঁটা ধরি। সামনে কিছুদূর যেতেই কেউ আমায় ডাক্তারকে ওঠে। আমি পিছে ফিরে তাকিয়ে মি খারুস। আমি কিছু বলতে যাব তার আগেই আবির বলে ওঠে, রিয়ান। কথাটা মৃদুভাবে বললেও আমার কান পর্যন্ত পৌঁছায়। আমি ভ্রু কুঁচকিয়ে আবিরের দিকে একবার তাকিয়ে আবার মি খারুসের দিকে তাকালাম। বুঝার চেষ্টা করি দুইজন কি আদৌ চেনা নাকি। এর মধ্যে মি খারুস মানে ডাক্তার রিয়ান আমার সামনে আসে। তারপর একটু বিরক্তিকর গলায় বলে, রিয়ান এত কেয়ারলেস কেন তুমি? অ্যাসাইনমেন্ট করেছ ভালো কথা, নাম আর আই ডাক্তার কার ডাক্তারের নাম্বারকে লিখবে? রিয়ানা উপোস। ভুলে গেছি, সরি। রিয়ান জাস্ট ডাক্তার কুলাস। এই নাও ধরো আর সবকিছু পূরণ করে দেন জমা দাও। এই বলে হাতে অ্যাসাইনমেন্টটা ধরিয়ে দিয়ে পিছে ফিরে যেতে নিলে আবিরের ডাক্তারকে দাঁড়িয়ে যায়। আবির কেমন আছো রিয়ান? উপোস সরি ডাক্তার সাদাত খান রিয়ান। রিয়ান আবিরের কথা ঘুরে দাঁড়ায় আর তার তীক্ষ্ণ দৃষ্টি আবিরের উপর নিক্ষেপ করে। বুঝার চেষ্টা করে সে কে। অতঃপর চিনতে পেরে মুখের মধ্যে গম্ভীরতা ছড়িয়ে পড়ে। চোখ মুখ পাল্টে যায়, কিন্তু তাও অনাইচ্ছা সত্ত্বেও মুখে এক হাসি ফুটিয়ে তুলে আর বলে, রিয়ান আম এবসুলুটলি ফাইন মি আবির আরহাম। তা অনেক দিন পর সাক্ষাৎ হলো আমাদের। আবির ইয়ার আফটার এজ। রিয়ান তা এইখান কেন? আমাকে খোঁজ করছিলে বুঝি? নাকি আবার? আবির তেমন কিছুই নয়, জাস্ট কালকে একটা মাইনর অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই আজকে একটু পরীক্ষা করাতে আসলাম সব ঠিক আছে কিনা। ইউ নো না আমার ফিট থাকা কতটা প্রয়োজন। রিয়ান বার দেখে শুনে গাড়ি চালানো ভালো, তা না হলে কখন কি হয়ে যায় বলা যায় না। বাই দ্য ওয়ে ইট ওয়াজ নাইস টু মিট ইউ অ্যাগেন। আবির সেম হিয়ার বলে হাত বাড়িয়ে দেয়। রিয়ান না চাওয়া সত্ত্বেও হাত আগে বাড়াল। দুইজন হ্যান্ডাক্তার করতে গিয়ে দুজনই দুইজনের হাত জোরে চেপে ধরে আর চোয়াল শক্ত করে ফেলে। চোখ মুখে এক আলাদা রাগ আর ক্ষোভ। কিছু সময় পর তারা হাত ছেড়ে দেয়, তখন রিয়ান বলে ওঠে, রিয়ান মিস রিয়ানা অ্যাসাইনমেন্টটা ঠিক করে আমার কেবিনে দিয়ে আসবেন। আমার এখন ওটিতে যেতে হবে, সো এক্সকিউজ মি। বলে তিনি চলে যায়। আমি এতক্ষণ হাবলার মতো দুইজনের কথাবার্তা শুনছিলাম আর ভাবছিলাম এরা কি বাই এনি চান্স ফ্রেন্ড ডাক্তার নাকি চীনা পরিচিত নাকি রিলেটিভ। যখন আমি এইসবের হিসাব কষছিলাম তখন মি খারুসের কথায় বাস্তবে ফিরে আসি আর তার যাওয়ার দিকে চেয়ে থাকি। তখন আবার আবির বলে উঠে, আবির এই মিস কোথায় হারিয়ে গেলেন? রিয়ানা হহহ না, কোথাও না। আচ্ছা আপনারা দুইজন কি দুইজনকে চিনেন? আপনারা কি বন্ধু? আবির হ্যাঁ চিনি, একটু ভালো করেই চিনি, কিন্তু আমরা বন্ধু না। আমরা যে কি তা আমরাও জানি না। শেষে কথাটা আসতেই বলল সে, যার ফলে আমি কথা অস্পষ্ট শুনতে পাই। তাই জিজ্ঞেস করি, রিয়ানা মানে? আবির তেমন কিছু। দ্যাট ইজ এ লং স্টোরি, বাদ দেন এইসব, আমাকে রুমটা দেখিয়ে দেন প্লিজ। আমার লেট হচ্ছে। রিয়ানা হ্যাঁ চলুন বলেই হাঁটা ধরলাম। লাঞ্চ টাইমে ক্যান্টিনে বসে আছি, সাথে রিঙ্কি আর আরিশাও আছে। তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেই যাচ্ছি। আসলে বন্ধুত্ব এমন এই হয়, এই ঝগড়া এই মিল, আর এমনেও আমাদের মধ্যে মান অভিমান বেশিক্ষণ থাকে না। তখন মি আবিরকে এক্সামিনেশন রুম দেখিয়ে আমি চলে আসি। অ্যাসাইনমেন্টটা ঠিকঠাক করে মি খারুসকে দিয়ে আসি আর এসেই মেতে উঠি এই দুই বান্দরনীদের সাথে।
রিঙ্কি রিয়ানু আজ না আমার ক্রাশ লাইভে আসছে ওর ফ্যানদের সাথে ডাক্তার দিতে। ভাবতেই খুশিতে ডিস্কো ডান্স দিতে ইচ্ছা করতাসে। রিয়ানা মি খারুস্থুরি ডাক্তার রিয়ান গান কবে থেকে গাওয়া শুরু করল রে? তাও আবার লাইভে। আর ফ্যানের পাইল কই? কনফিউজ ডাক্তার হয়ে। রিঙ্কি তুই ডাক্তার রিয়ান রে কই থেকে আনলি? আর সেই বা কোনো দুঃখে গান গাইতে যাইব? রিয়ানা ওইদিন না তুই বললি তোর ক্রাশ ডাক্তার রিয়ান। তোর ক্রাশ গান গাইব মানে ডাক্তার রিয়ান গান গাইব। আরিশা হারে গাধি ওই আবিরের কথা বলতাসে। দ্য রকস্টার আবির আরহামের। রিয়ানা নামটা এত চিনা চিনা কেন রে ভাই? রিঙ্কি ওর এত ফ্যান ফলোয়ার, এত বড় সেলিব্রিটি নাম শোনারই কথা। আর আমিও একদিন ওর কথা বললাম না, তাই হয়তো চিনা চিনা লাগছে। রিয়ানা আচ্ছা ওই এক্সি ডাক্তার এন্ড করা পোলা মানে আবিরের ফুল নাম জানি কি ছিল? উফ মনে পড়ে না কেন? আবির আয়রন ছিল নাকি ডাক্তার ন? উফ রিয়ানা তোর মাথা গেছে। এইটি কাউরো নাম হয়নি। ম্যাডাক্তার ক্যালতোরে আধপাগল বানাইয়া দিছে বইন। ধুর। মনে মনে রিঙ্কি আমার কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলে, রিঙ্কি কিরে কই হারাইয়া গেলি? রিঙ্কির ধাক্কায় ধ্যান ফিরে আমার। আমি স্মিত হেসে বলি, রিয়ানা হাব কোথাও না। আরিশা হারে নিঙ্কু আবিরের লাইভ কয়টায় রে? রিঙ্কি 3টায়। আরিশা এখন 2:58 বাজে মানে আর 2 মিনিট পর। রিঙ্কি আল্লাহ এত তাড়াতাড়ি এত বেজে গেল। ওর লাইভ শুরু হয়ে যাবে কই আমার মোবাইল কই? রিঙ্কি তাড়াতাড়ি তার মোবাইল খুঁজতে থাকে, তারপর মোবাইল বের করে ফেসবুকে আবিরের ফ্যান পেজে যায়। এখনো লাইভ শুরু হয়নি। রিঙ্কি যা এখনো লাইভ শুরু হয়নি। তা আজ কিন্তু তোদের কেউ আমার সাথে ওর লাইভ দেখতে হবে ওকে। আমি কোনো কথা শুনবো আমি। আমরা আর কিছু বলতে পারলাম না, রাজি হয়ে গেলাম। 5 মিনিট পর লাইভ শুরু হয়। আমিও দেখতে থাকি, কিন্তু যা দেখি তাতে আমার মুখ ইয়ায়া বড় হয়ে যায়। কেন না এই আবিরই ওই আবির। তার মানে সে একজন রকস্টার প্লাস সেলিব্রিটি। বাট তাতে আমার কি? এইসব ভাবা শেষে আবার লাইভে মনোযোগ দিল হেই গাইস হোয়াটসঅ্যাপ, আশা করি ভালো আছেন। সাথে সাথে দেখি হাজার কমেন্ট। রিঙ্কিও কমেন্ট করছে। আমি কয়েকটা কমেন্ট দেখলাম। ম্যাক্সিমাম সবার কোয়েশ্চন আবিরের মাথায় বেন্ডাক্তার কেন? রিল্যাক্স গাইস, আমার কিছু হয়নি। কালকে জাস্ট মাইনর একটা এক্সিডাক্তার এন্ড হয়েছিল, নাথিং এলস। ঠিক টাইমে একজন এসে আমায় হেল্প করে, যার জন্য নাও আই এম অ্যাবসলিউটলি ফাইন। বলার সাথে সাথে কান্নার ইমোজিতে ভরে গেল কমেন্ট বক্স। এইখানে দেখি রিঙ্কি একবারে কান্নায় শুরু করে দিছে। বুঝলাম কাহিনী। তারপর দেখি সকলেই লিখছে গেট ওয়েল সুন সেলিব্রিটি বলে এত কেয়ার আর এত ভালোবাসা। ভাবা যায়। থ্যাঙ্কস আ লট গাইজ ফর অল অফ ইয়োর ওয়েল উইশেস। আমার প্রতি আপনাদের এত ভালোবাসা দেখে আমি মুগ্ধ। আমার মতো এত ছোট গায়ককে এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তা চলুন ডাক্তার শুরু করা যাক। এইভাবে অনেকক্ষণ ডাক্তার চলার পর সকলেই আবিরকে গান গাওয়ার জন্য রিকোয়েস্ট করে। তখন বাধ্য হয়ে সে রাজি হয় আর গিটার নিয়ে এসে বসে। আজকের গানটি বলবো না, আজ শুধু গানটা ফিল করেন সবাই। এই গান গাওয়া শুরু করল। আমি মন দিয়ে গানটা শুনছিলাম। সত্যি তার গলার আওয়াজ ইজ জাস্ট ওয়াম। গান শেষে একটু কথা বলে সে লাইভ শেষ করে।
টিউশন শেষ করে বাসায় ফিরছি। কালকে দেরি হয়ে যাওয়ার জন্য যেতে পারিনি, তাই আজকে একটু বেশি টাইম পড়িয়ে আসতে হয়েছে আমার। সব দোষ ওই খারুস বেটার। তার জন্য আমার মতো বাচ্চা মাইয়াকে কত কষ্ট করতে আজকে। আল্লাহ এই অবিচার সইত না আমি জানি। এই সব বলতে বলতে বাসায় এসে পড়ি, আর এসে যা দেখি তাতে আমি 820 ভোল্টেজের ঝাটকা খাই। কেন না সামনে টিউশন শেষ করে বাসায় ফিরছি। কালকে দেরি হয়ে যাওয়ার জন্য যেতে পারিনি, তাই আজকে একটু বেশি টাইম পড়িয়ে আসতে হয়েছে আমার। সব দোষ ওই খারুস বেটার। তার জন্য আমার মতো বাচ্চা মাইয়াকে কত কষ্ট করতে আজকে। আল্লাহ এই অবিচার সইত না আমি জানি। এই সব বলতে বলতে বাসার সামনে এসে পড়ি, আর এসে যা দেখি তাতে আমি 820 ভোল্টেজের ঝাটকা খাই। কেন না বাসার দরজার সামনে অনেক বড় এক ঝুড়ি, আর সেখান থেকে এক মণিমুগ্ধকর সুবাস চারদিক দিকে ছড়িয়ে পড়েছে। আমার আর বুঝতে দেরি নেই এই ঝুড়িকে পাঠাইছে, আর এতে কিবাই হতে পারে। আমি দৌড়ে দরজার সামনে যাই আর ঝুড়িটা তুলে নেই। দ্রুত দরজার খুলে বাসায় ঢুকে পড়ি। রুমে গিয়ে খাটের উপর ঝুড়িটা রাখি। ঝুড়িটা 5 অংশে বিভক্ত, আর তাতে রয়েছে 5 রকমের ফুল। আর এক এক ফুলের উপর 1, 2, 3 এমন করে নাম্বারও দেয়া আছে। আমি প্রথম থেজকেই শুরু করি। প্রথম ভাগে আছে সন্ধ্যামালতি ফুল। সেগুলো হাতড়ে দেখতে থাকি আমি। এর মূল উদ্দেশ্য চিঠি খুঁজে বের করা। অবশেষে আমার উদ্দেশ্যটা সফল হল। চিঠি প্রেরকের চিঠি আমি পেলাম। উৎসাহ নিয়ে পড়া শুরু করি। পরন্ত বিকেলের শেষ ফুল হয়ে এসেছি আমি তোমার আঙ্গিনায়, ফোটাতে তোমার মুখে এই স্নিগ্ধ হাসিটা। পড়ার সাথে সাথে সত্যি আমার মুখে হাসি ফুটে ওঠে। অতঃপর দ্বিতীয় চিঠি পড়ার উদ্যোগ নিয়ে দ্বিতীয় ভাগের দিকে হাত বাড়াই। দ্বিতীয় ভাগে হচ্ছে বকুল ফুল। দ্রুত হাত চালিয়ে খুঁজে বের করি দ্বিতীয় চিঠিটাকে। তোমার অস্থিরতা, তোমার এই বেকুলতা সবই পাগল করে যে মোরে, কথা দিয়েও কথা রাখতে না পেরে। বিষণ্ণতা যে কুড়ে খেয়েছে যে মোরে, ভালোবাসি যে তোমায় খুব প্রিয়। তৃতীয় ভাগে গন্ধরাজ, যার সুভাষ আমায় আরও উগ্র করে তুলেছে পরবর্তী চিঠিটা পড়তে। আমি দ্রুত তা বের করে পড়তে শুরু করি। হ্যাঁ, ভালোবাসি, কিন্তু তা যে অপ্রকাশ্য। থাক না কিছু ভালোবাসা অপ্রকাশ্য। দূর থেকেই না হয় ভালোবেসে যাব তোমায়। শুধু এতটুকু অনুরোধ রইল, ঠাঁই দিও তোমার হৃদয়ের এক কোণে। চতুর্থ ভাগে শিউলি ফুলের মেলা, আর আমার মনের মধ্যে এক অজানা ভয়ের খেলা। কাঁপা কাঁপা হাতে তুলে নিলাম সেই চিঠিটি। ভয় নামক এক ভয়ঙ্কর প্রাণী ঘিরে ধরে আমাকে, আর তা নিয়ে পড়তে থাকি চতুর্থ ভাগের চিঠিটি। ঠিক ধরেছ প্রিয়, হারিয়ে যাচ্ছি এই অতুল অন্ধকারে। যে অপ্রকাশিত ভালোবাসা নিয়ে এসেছিলাম, তা নিয়ে ফেরত যাচ্ছি। কিন্তু তুমি তাতে কষ্ট পেও না প্রিয়। আমি সবসময় ছায়া হয়ে থাকব তোমার পাশে, এই ফুলের বেশে। এইটা পড়েই কেন যেন বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে গেল। চোখ দুটোতে কেন জানি অশ্রু জমা হতে শুরু করল। গলা ধরে আসতে চাইল। কিছুটা সাহস জুগিয়ে কাঁপা কাঁপা হাতে পঞ্চম ভাগে হাত দিল পঞ্চম ভাগে হচ্ছে কাঠগোলাপ। এইটা বরাবরই আমার প্রিয়, কিন্তু আজ কেন জানি এই ফুলকেও অপ্রিয় মনে হচ্ছে। মনে হচ্ছে এর মধ্যেই চাপা পড়ে আছে আমার সেই না বলা অনুভূতিগুলো। মনের সাথে যুদ্ধ করে তুললাম হাতে সেই অন্তিম চিঠিটা। পড়তে শুরু করলাম সেই চিঠিটা। জানো, এই কাঠগোলাপের স্নিগ্ধতা,
ঠিক যেন তোমার হাসির অবিকল। আমি জানি তোমার মনে এখন আমার জন্য পাহাড় ন্যায় অভিমান জমবে, ভিড় জমবে না বলা হাজারো অনুভূতির। কিন্তু তার মধ্যেও সত্যিটা তোমায় মানতে হবে প্রিয়। কিছু ভালোবাসা অপ্রকাশিতই ভালো। তাই থাকতে দাও না তাকে অপ্রকাশিত প্রিয়। হয়তো কখনো শেষ বিকেলের শেষ ফুল হয়ে আবার আসব তোমার আঙ্গিনায়, ফুটাতে তোমার মুখে সেই হাসিটাকে। অবশেষে এটাই বলবো, সব সময় থাকব তোমার মনের গহীনে। চিঠিটা পড়ার সাথে সাথে চোখ দিয়ে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। যতটা না উৎসুক নিয়ে চিঠিগুলো পড়া শুরু করেছিলাম ততটাই বিষণ্ণতার সাথে শেষ করলাম। ভালোবাসা যে এমনও হয় তা যে আমার ভাবনার বাইরে ছিল। না দেখে, না ছুঁয়ে, কোনো কথা না বলেও ভালোবাসার মানে বুঝিয়ে দিয়ে গেল সে। জানি সকল ভালোবাসা প্রকাশিত হয় না, কিন্তু তাও যে আজ এই বেহাইয়া মনটা আমার মানছে না। বারবার মন চাইছে তার এই অপ্রকাশিত ভালোবাসাকে প্রকাশিত করতে। কেন জানি এইটা ভেবে অনেক কষ্ট হচ্ছে যে আমার জন্য আর ফুল আসবে না, আসবে না আর কোনো মনকাড়া চিঠিগুলা। কেন হারিয়ে গেল সে? কেন? মনের সাথে অনেক যুদ্ধ করেও যখন এই প্রশ্নের উত্তর খুঁজে পেলাম না তখন হার মেনে নিলাম। ভেবে নিলাম যে সে হয়তো আমার ভাগ্যে নেই আর না আছে এমন ভালোবাসা। চিঠিগুলো আলতো হাতে ভাঁজ করে যত্ন সহকারে তুলে রাখলাম স্মৃতি হিসাবে। প্রত্যেকটা ভাগ থেকে একটা করে ফুল নিয়ে আমার ডাক্তার ইরির ভাঁজে রেখে দিল ম। ইতি টেনে দিল ম এই অপ্রকাশিত ভালোবাসাকে। ভালোবাসায় যেমন সুখ আছে তেমন বেদনাও আছে। কোনো ভালোবাসা বেদনা ছাড়া পরিপূর্ণ নয়, তেমনি আমার ভালোবাসায়ও বেদনা ছাড়া পরিপূর্ণ নয়। জানি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু বিশ্বাস করো তার চেয়ে দ্বিগুণ কষ্ট আমার হচ্ছে। তোমার চোখের পানি যে আমার ভিতরটাকে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। কিন্তু আমিও যে বাধ্য। হারিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু তা চিরতরের জন্য নয়। তোমার আশেপাশেই থাকব, কিন্তু তাও তোমার থেকে দূরে। এইটা আমার ভালোবাসার ইতি নয়, বরং শুরু। বলেই মুচকি হাসে সে। সামনে এগিয়ে আসে টিভির স্ক্রিনটির দিকে, যেখানে রিয়ানার কান্না মিশ্রিত মুখটি ফুটে উঠেছে। রিয়ানার পুরো বাসায় স্পাই ক্যামেরা আর স্পিকার লাগানো, যা রিয়ানার প্রত্যেকটা কর্মকাণ্ডাক্তার খবর এই সাইকোকে জানান দেই। আর এখন টিভির স্ক্রিনে রিয়ানার রুমের ফুটেজটিই চলছে। সে রিয়ানার মুখটির উপর হাত রেখে বলে, ভালোবাসি রিউ পাখি, বডাক্তার ডাক্তার বেশি ভালোবাসি। এই পাঠকগণ শুনছেন। সাইকো তহ নিজ থেকেই হারিয়ে যেতে যাচ্ছে, তহ তাকে বরং আমরা হারিয়ে যেতে দেই ওকে। সবাই তাকে বাই বাই বলে দাও কেমন। আবার একবারে গুডাক্তার বাই বলার দরকার নাই, সাইকো একবারের জন্য হারিয়ে যাচ্ছে না। সে একদম পারফেক্ট টাইমে পারফেক্ট এন্ট্রি নিবে, আর হয়তো তার আগেই তার আসল পরিচয়ও অনেকে বুঝে যেতে পারবেন। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। সেই দিনের পর থেকে আমার কাছে আর কোনো ফুল বা চিঠি আসেনি। প্রথম একটু কষ্ট হলেও এখন খানিকটা খাপ খাইয়ে নিয়েছে। ইন্টার্নশিপের উপর ফুল ফোকাস করছি। কিন্তু এর মধ্যেও খারুসের সাথে আমার ঝগড়া লেগেই থাকেই। মাঝে মধ্যে ঠিক হলেও নিয়তি আমাদের আবার সেই ঝগড়াতেই টেনে নিয়ে আসে। অবশ্য এখন তার সাথে ঝগড়া করাটা আমি বেশ উপভোগ করি। আবার অন্যদিকে দেখতে দেখতে কিভাবে যেন আবিরের সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। বেশ ভালোই বন্ধু হয়ে উঠি আমরা। আমি তার সাথে রিঙ্কি আর আরিশারও পরিচয় করিয়ে দিয়েছিলাম। রিঙ্কি তহ আবিরকে সামনাসামনি দেখে অজ্ঞান হওয়ার অতিক্রম, তার উপর আমাদের মধ্যে বন্ধুত্ব বিষয়টা জেনে সে হার্ট ফিল করার মতো অবস্থা।
আবিরকে পেয়ে রিঙ্কির খুশি আর ধরে কে? সেই থেকে আরিশা আর রিঙ্কি এর সাথেও আবিরের ভাব হয়ে যায়। ব্যাস এইভাবেই চলছে জীবন। ম্যাডাক্তার ক্যালের কনফারেন্স রুমে দাঁড়িয়ে আছি আমরা সবাই। সকলের চোখ মুখে এক কৌতূহলী ভাব। হুট করেই সকল ইন্টার্নশিপ স্টুডাক্তার নটদের এইখানে একত্রিত হতে বলা হয়েছে। সকলেই কিছুটা চিন্তিত। হুট করে এইভাবে ডাক্তার কার মানে কি? সকল চিন্তার অবসান ঘটিয়ে রুমের ভিতরে প্রবেশ করে ডাক্তার সিয়াম আর ডাক্তার রিয়ান। তারা রুমে এসে চেয়ারে বসে। তারপর সকলের দৃষ্টি আকর্ষণ করে ডাক্তার সিয়াম বলে ওঠে, তোমরা সকলেই নিশ্চয়ই ভাবছ হুট করে তোমাদের এইভাবে কেন ডাক্তার কা হলো, তাই তহ? সকলেই মাথা নাড়াই। তোমাদের এইখানে একসাথে ডাক্তার কার কারণটা বেশ গুরুত্বপূর্ণ, তাই আমার প্রত্যেকটা কথা খুব মনোযোগ সহকারে শুনবে। তোমরা নিশ্চয়ই জানো এইবারের দেশের অবস্থা এতটা ভালো নয়। বন্যার জন্য এইবার অনেক ক্ষতি হয়েছে, এমনকি অনেক রোগও ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ধরনের ইনফেকশনও ছড়াচ্ছে। এর প্রভাব সবচেয়ে বেশি গ্রাম্য এলাকায় ছড়িয়েছে। কয়েকটি গ্রামের অবস্থা একদমই খারাপ। অনেক গ্রামবাসী চিকিৎসার অভাবে মারাও যাচ্ছে। তাই আমাদের কর্তৃপক্ষ এর জন্য তাদের চিকিৎসা দানের জন্য একটি ম্যাডাক্তার ক্যাম্প অনুষ্ঠিত করেছে, যার মধ্যে তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে। কথা শোনার সাথে সাথে সকলের মাঝে এক উৎফুল্ল কাজ করা শুরু করে দিল। কেন না আমরা কেউ আজ পর্যন্ত ম্যাডাক্তার ক্যাম্পের জন্য যাইনি। এইটি সকলের জন্যই নতুন অভিজ্ঞতা। এমনি আমার জন্য। ক্যাম্পটি মোট 20 দিনের জন্য অনুষ্ঠিত হবে। আর এইখানে আজ মোট 2টি গ্রুপ তৈরি হবে। এক গ্রুপ যাবে আমার সাথে, আরেক গ্রুপ ডাক্তার রিয়ানের সাথে। এক এক গ্রুপে মোট 10 জন করে মেম্বার নেওয়া হবে। আর আমাদের এই 2টি গ্রুপ 2 জায়গায় প্রস্থান করবে। অল দ্যাট ইজ ক্লিয়ার নাও। সকলেই আবার মাথা নাড়াই। তখন ডাক্তার রিয়ান বলে ওঠে, দেন আমরা সিলেকশন করে নিচ্ছি কে কার গ্রুপে যাচ্ছে। অতঃপর তারা সকলকে 2টি গ্রুপে ভাগ করে দিল। আমি ডাক্তার রিয়ানের গ্রুপে পড়ি, আর আরিশা আর রিঙ্কি ডাক্তার সিয়ামের গ্রুপে। আমি আমার গ্রুপে একা হয়ে যাই। সকলকে জানিয়ে দেওয়া হয় পরশু সকাল সকাল ম্যাডাক্তার ক্যাম্পের জন্য সকলেই রওনা হবে। তাই সকলেই যাতে তার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দেয়। এই বলে তারা বেরিয়ে যায়। আর আমরাও নিজ নিজ কাজে লেগে পড়ি। কিছুক্ষণ আগেই সূর্যমামা তার কিরণ চারদিকে ছড়িয়ে দিয়ে নিজের অস্তিত্ব সবাইকে জানান দিচ্ছে। পাখির কিচিরমিচির শব্দ কানে এসে বাড়ি খাচ্ছে। সকালের দমকা হাওয়ায় গায়ে এক শীতলতা সৃষ্টি করছে। সকলেই ম্যাডাক্তার ক্যালের সামনে দাঁড়িয়ে আছি আর জন্য ডাক্তার সিয়াম আর ডাক্তার রিয়ান ওয়েট করছি। সামনেই 2টি মিনি বাস দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার সিয়াম আর ডাক্তার রিয়ান এসে হাজির হয়। 2 জনকে দেখে সকল মেয়ে একদম হা হয়ে যায়। ডাক্তার সিয়ামের পরনে রেডাক্তার টি শার্ট আর ব্ল্যাক ডাক্তার নিম প্যান্ট, পায়ে রেডাক্তার ক্যাডাক্তার, চুলগুলো ব্রাশ করা, পিছে ট্রাভেলিং ব্যাগ ঝুলানো। ডাক্তার সিয়ামকে সকলে সবসময় ফর্মাল ডাক্তার রেসাপি দেখেছে, তাই তার এমন লুকে আজ সকলেই অবাক। আরিশা তহ দেখে যেন বর্ষর একটা ক্রাশ খেল। এইদিকে ডাক্তার রিয়ানের পরনে ব্রাউন কালারের জ্যাকেট, ভিতরে ব্ল্যাক টি শার্ট সাথে ব্ল্যাক ডাক্তার নিম প্যান্ট পরা, পায়ে ব্ল্যাক ক্যাডাক্তার, চুলগুলো সিল্কি হওয়ার কারণে চোখের সামনে আসা, পিছে ট্রাভেলিং ব্যাগ ঝুলানো, মুখে এক অ্যাটিটিউড। ডাক্তার তাকে কখনো এমন লুকে দেখা হয়নি আমার। আজ আমি নিজেও তার দিকে হা হয়ে তাকিয়ে আছি।
সে শ্যামবর্ণের হলেও তার অ্যাটিটিউড ডাক্তার যেকোনো ফর্সা ছেলেকে হার মানাতে সক্ষম। অতঃপর সকলেই তার গ্রুপ অনুযায়ী 2 ভাগ হয়ে যায়। বাসে উঠতে বলা হলে সকলেই তোড়জোড় করে উঠে পড়ে। আমি সর্বশেষে উঠি। উঠে দেখি সব সিট বুক। সামনের 2টো সিটই খালি। আমি আর কিছু না ভেবে সেখানে বসে পড়ি আর জানালার বাইরে তাকিয়ে থাকি। এমন সময় কেউ আমার পাশে বসেছে বলে মনে হল। পাশে তাকিয়ে দেখি মি খারুস মানে ডাক্তার রিয়ান। সে আমার দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। আমিও আর কিছু না বলে জানালার বাইরে তাকাই। গাড়ি ছুটতে শুরু করে আপন গতিতে। উদ্দেশ্য রাঙামাটি। কেন জানি মনের মধ্যে এক আকুলতা কাজ করতে শুরু করে। মনটা কেন যেন খচখচ করতে থাকে। মনে হচ্ছে যেন সেখানে কিছু একটা আমার জন্য অপেক্ষা করছে, যা পরক্ষণেই আমার জীবন সম্পূর্ণ বদলে যাবে। হয়তো এইটি হবে সুখময়, না হলে হবে বিষাদময়। আদৌ কি আমার জীবন সুখময় হবে, নাকি বিষাদ থেকেও বিষাদময় হবে আমার জীবন? এর কোনটারই উত্তর আমার জানা নেই। কি হতে চলেছে সামনে তা কে জানে। পাহাড় এখন সবুজে ভরে গেছে। সবুজ সতেজ পাহাড়ের নিচে সারি সারি গাছের মেলা। তাতে রয়েছে রঙে বেরঙের ফুল। মনে হচ্ছে যেন তারা রং ববলের খেলাতে মেতে উঠেছে। পাখিরাও যেন এতে আনন্দিত হয়ে মধুর সুরে গেয়েই চলেছে। অন্যদিকে সবুজ পাহাড়ে বুক চিরে নেমে আসা ঝর্ণা থেকে অবিরাম পানি পড়ছে আর স্বচ্ছ পানিতে থই থই শব্দ সৃষ্টি করছে। ঝর্ণার এই থই থই শব্দ বাতাসের সা সা শব্দের সাথে মিশে গিয়ে এক নতুন ধ্বনির সৃষ্টি করছে, যা বরাবরই আমার কানে এসে বাড়ি খাচ্ছে। আমিও সেগুলো মন খুলে উপলব্ধি করছি। বাস চলছে আপন গতিতে। সকলেই কিছু না কিছু করে চলেছে। কেউ অ্যাডাপ্টার ডাক্তার দিয়ে চলেছে তহ, কেউ কানে ইয়ারফোন গুজে গান শুনছে, কেউ বা ফোনে তার কথার ভান্ডাক্তার রস শেষ করছে, কেউ বা পাড়ি দিচ্ছে ঘুমের দেশে, আবার কেউ কেউ উপভোগ করছে এই প্রকৃতিটাকে। আমিও প্রাণ ভরে এই প্রকৃতিটা দেখছি। সেই ছোট থাকতে বাবা মার সাথে রাঙামাটি এসেছিলাম। আমি কি না খুশি হয়েছিলাম তা বলার বাহিরে। ছোট থাকতে ঘোড়ার পাগল ছিলাম আমি, তাই বাবা যখনই আর্মি থেকে ছুটি পেয়ে বাসায় আসত তখনই আমাদেরকে এই প্রকৃতির মাঝে নিয়ে আসত। তখন কি যে আনন্দ লাগত আমার। কিন্তু তাদের যাওয়ার পরে যেন এই আনন্দ হারিতে গেল। সাথে হারিয়ে গেল আমার পাগলামিগুলা। সেই থেকে আর কোথাও ঘুরতে যাওয়া হয়নি। আজ কত শত বছর পর যে ঘুরতে যাচ্ছি তার হিসাব নেই। এইসব ভেবেই ভিতর থেকে এক দীর্ঘ শ্বাস বেরিয়ে আসে। সাথে চোখে জল হয়ে বেরিয়ে আসে কিছু না ভুলা স্মৃতিগুলা। কেউ দেখার আগেই তা মুছে নিলাম। পাশে তাকিয়ে দেখি ডাক্তার রিয়ান সিটে হেলান দিয়ে চোখ বুজে আছে, কানে ইয়ারফোন। হুট করেই আমার জানার কৌতূহল জাগে তিনি এত মনোযোগ দিয়ে কি শুনছে। তাই আমি আর আমার কৌতূহলকে বেশিক্ষণ অপেক্ষা না করিয়ে তার কানের থেকে একটা ইয়ারফোন নিয়ে নিজের কানে গুজি। সাথে সাথে কানে ভেসে আসে, ডোন্ট ইউ গিভ আপ, না না না, আই ওয়ন্ট গিভ আপ, না না না, লেট মি লাভ ইউ, লেট মি লাভ ইউ। আমি সাথে সাথে ইয়ারফোনটা খুলে ছিটকে দুরব সরে আসি। তখনই রিয়ান চোখ খুলে আমার দিকে তাকায় আর ইয়ারফোন খুলে ফেলে। তখন আমি বলে উঠি, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি হইছে এমন করতাসো কেন? ভ্রু কুচকিয়ে, এই আপনি এইসব লেং বেং কি শুনেন? হ্যাঁ, লজ্জা শরম বলতে কিছুই নাই আপনার? কি সব বাজে গান শুনতাসেন? নাউজুবিল্লাহ। রিয়ানার কথা আগা মাথা কিছুই বুঝতাসে না। কি বলতাসে ওই এই সব?
পরে দেখে একটা ইয়ারফোন ওর দিকেই পড়ে আছে। রিয়ান কিছুটা আন্দাজ করতে পেরে বলে, তুমি কি গানের কথা বলতাছো? হু, কি সব বাজে গান শুনেন আপনি? লজ্জা করে না এমন বাজে গান শুনতে? এইখানে বাজে গান কই পাইলা? অবাক হয়ে, কি সব বাজে কথা বলছিল গানে শুনেন নাই? লেট মি লাভ ইউ বলতাছিল। ছি ছি, কি সব পচা কথা, আমার বলতেও লজ্জা করতাসে। হাত দিয়ে চোখ মুখ রেখে রেখে, তুমি কি বলতাসো তুমি জানো? এইটা জাস্টিন বিবারের মোস্ট পপুলার একটা গান। কোটি কোটি মানুষ এই গানটা পছন্দ করে আর তুমি কিনা কি সব বলছো? আর চোখে তাকিয়ে আমি মুখের থেকে হাত সরিয়ে বলি, হু, বুঝেছি। কি বুঝেছ? সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে, এইটাই যে সবাই আপনার মতো লুচু বান্দর, তাই এমম পচা পচা কথা বলা গান পছন্দ করেছে। কি আমি লুচু বান্দর? অবাক হয়ে, হু, লুচু নাম্বার 1। আর ইউ আউট অফ ইয়োর মাইন্ড? কি যাতা বলছো? আমি লুচু কিভাবে হলাম? আপনি এই পচা গান এত মনোযোগ দিয়ে শুনছিলেন তাই আপনি লুচু, তাই নাকি? তা লুচু উপাধি যখন দিয়েই দিয়েছ তাহলে তার মান রক্ষা করা উচিত, তাই না? তহ কিছু লুচুগিরি দেখিয়েই দেই কি বলো? আমার দিকে কিছুটা ঝুঁকে বাঁকা হেসে, ওই আপনি আমার সামনে আসেন কেন? আমারে জানলা দিয়ে ফালাইয়া দিবেন বুঝি? প্লিজ ফালাইয়েন না, আপনারে আমি চকলেট দিমুনে। আমার এমন বোকা টাইপ কথায় রিয়ান হেসে ওঠে, আর আমি আবুলের মতো তার হাসির দিকে তাকিয়ে থাকি। আজ প্রথম আমি তাকে হাসতে দেখলাম। তার হাসিটা বেশ লাগছে আমার কাছে, যেন হারিয়ে যাচ্ছি তার হাসিটাতে। তিনি হাসি বন্ধ করে বলে, ইউ আর জাস্ট ইম্পসিবল। তোমার সাথে লুচুগিরি সম্ভবই না। তোমার সবকিছুতেই বাচ্চামো, বাচ্চা মেয়ে একটা। মুচকি হেসে, আপনাকে না হাসলে অনেক সুন্দর লাগে বলেই মুখে হাত দিয়ে দিল ম। কেমনে জানি মুখ ফসকে বেরিয়ে গেল। আমার এই কথা শুনে সে আবারও মুচকি হেসে বলে, তাই বুঝি? আমি লজ্জায় শরমে কিছু বলতে পারলাম না। চোখ ঘুরিয়ে নিয়ে বাইরের দিকে তাকিয়ে রইলাম। লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। ইস, কি লজ্জা আর লজ্জা! রিয়ানও আমার পরিস্থিতি বুঝতে পেরে আবার কানে ইয়ারফোন গুজে শুয়ে পড়ে। প্রায় ঘণ্টা খানিক আগেই রাতের খাবার সেরে ফেলা হয়েছে, তাই এখন শরীরটা বারবার ঝিমুচ্ছে। তাই আমিও কিছুক্ষণ পরেই পাড়ি দেই ঘুমের রাজ্যে। রিয়ানের প্রায় চোখটা লেগে গিয়েছিল, ঠিক তখনই বাসটা ঝাঁকুনি দিয়ে উঠে আর তার বুকের উপর কিছু পড়তে সজাগ হয়ে উঠে সে। চোখ মেলে তাকাতেই দেখে রিয়ানার ঘাপটি মেরে শুয়ে আছে। এতে রিয়ানের মনের ভিতর এক ঝড় বইতে শুরু করল। সব কেমন অগোছালো লাগতে লাগল। কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে রিয়ানাকে আলতো করে সরিয়ে দিতে নিল যাতে ওর ঘুম না ভাঙে। কিন্তু রিয়ানা উষ্ণতা পেয়ে রিয়ানকে আরও শক্ত করে চেপে ধরে। এতে রিয়ানের মনে যেন প্রবল বেগে ঝড় বইতে শুরু করল। সে রিয়ানের দিকে তাকিয়ে থমকে গেল। চুলগুলো এলোমেলো হয়ে আছে। কিছু চুল মুখের উপর এসে পড়েছে। এই আবছা অন্ধকারে চেহারা তেমন বোঝা যাচ্ছে না, কিন্তু রিয়ানের কাছে তাকে বেশ রূপবতী মনে হচ্ছে। রিয়ান আলতো হাতে চুলগুলো সরিয়ে দেয়, তারপর নিজের সাথে রিয়ানাকে জড়িয়ে নিতে গিয়েও থমকে যায়। কি যেন ভেবে সে হাত সরিয়ে নেয় আর রিয়ানাকে আলতো করে সরিয়ে সিটে ঠিকমতো শুয়ে দেয় আর নিজের জ্যাকেটটা ওর গায়ে জড়িয়ে দেয়। রিয়ানাও জ্যাকেটটি মুঠো করে আরামসে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে।
রিয়ান কিছুক্ষণ রিয়ানার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। তারপর চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। রাঙ্গামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়নের উকছুরি গ্রামে দাঁড়িয়ে আছি আমরা সবাই। গ্রামটি বেশ ভিতরে হওয়ায় এইখানে পৌঁছাতে পৌঁছাতে ভোর হয়ে যায়। চারপাশটা বেশ ছিমছাম, চারদিকে গাছপালায় ঘেরা। এইখান একটু দূরেই নাকি একটি খোলা মাঠ আছে, আমরা সেখানেই নিজেদের ম্যাডাক্তার ক্যাম্প বসাবো। বাস থেকে সকল জিনিস নামিয়ে সেই দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সকলেই সেই জিনিসগুলো গুছিয়ে নিচ্ছে। আমিও তাদের সাথে কাজ করছি, কিন্তু ডাক্তার রিয়ানের কাজ থেকে বেশ দূরত্বটা বজিয়ে রেখে। সকালের কথাটা মাথায় আসতেই লজ্জায় কেন জানি মাথা কাটা যাচ্ছে। সকালে যখন ঘুম থেকে উঠি তখন দেখি আমার গায়ে তার জ্যাকেট। আমি পাশে ফিরতেই দেখি রিয়ান উপর থেকে নিজের বেগ নামাচ্ছে। আমি চারপাশে চোখ বুলিয়ে দেখি আমরা এসে পড়েছি। সকলেই এক এক করে নেমে চলেছে। আমি তাকে কিছু জিজ্ঞেস করার আগেই সে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, রাতে তুমি শীতে কাঁপছিলে আর বারবার আমার গায়ের কাছে এসে বসছিলে, তাই তোমায় আমার জ্যাকেটটা পরিয়ে দেই। নাথিং এলস। রিয়ান ইচ্ছে করেই আসল ঘটনাটা এড়িয়ে যায়। তা না হলে দুইজনের মধ্যেই কেমন যেন এক অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়ে যেত, আর তা স্বাভাবিক করা কারো পক্ষে সম্ভব হতো না। কেন জানি এইটা শোনার পর লজ্জা লাগছিল আমার। আমি আর কিছু না বলে মাথা দুলিয়ে তার হাতে জ্যাকেটটা ধরিয়ে কোনো মনে নিজের ব্যাগটা নামিয়ে নেমে আসি। আর সেই থেকে তার দিকে তাকাতেও লজ্জা লাগছিল, তাই আমি তাকে এড়িয়ে চলাটাই বুদ্ধিমানের কাজ মনে করি। দুপুর 1টা বাজে। দুপুরের খাবার খাওয়া আর একটু বিশ্রামের জন্য বিরতি দেওয়া হয়েছে। সকলেই খেয়ে এখন একটু বিশ্রাম নিচ্ছে। আমিও খেয়ে কিছুটা বিশ্রাম নেই। তারপর চারপাশটা দেখার জন্য একটু বের হই। কেন জানি গ্রামের দিকে যেতে ইচ্ছে করল, তাই সেই দিকেই হাঁটা দিল ম। গ্রামের ভিতরে আসতেই দেখি কয়েকটা বাচ্চা পোলাপাইন দৌড়ে একদিকে যাচ্ছে আর হইহুল্লোড় করছে। আমার মনে কেন জানি কৌতূহল জাগে সেদিকে গিয়ে দেখার সেখানে কি হচ্ছে। তহ যেই ভাবা সেই কাজ। আমিও ছুটলাম তাদের পিছে। বেশ কিছুদূর আসতেই কানে একটা গান ভেসে আসে। আমি সামনে অবাক হয়ে যাই। কেন না সামনে আর কেউ না, বরং আবির। সে ছেলে মেয়েদের সাথে গান গাইছে আর খেলছে। ছেলে মেয়েরাও তার সাথে সমান তালে খেলেই চলেছে আর লাফালাফি করছে। বেশ ভালোই লাগছে এইসব দেখে। আমি দেখতে দেখতে একদম সামনে এসে পড়লাম। গান ততক্ষণে শেষ গেছে। আবির এখন বাচ্চাদের মধ্যে চকলেট বিলিয়ে দিচ্ছি, সে আমার দিকে উল্টো মুখ হয়ে থাকায় আমায় এতক্ষণ দেখেনি। আমি সামনে গিয়ে ওকে ডাক্তার দেই। আবির। আবির পিছে ঘুরে আমাকে দেখে অবাক হয়ে যায়। সে আমার দিকে বিস্ময়কর চোখে তাকিয়ে বলে, আরে রিউ তুমি! হোয়াট আ প্রেজেন্ট সারপ্রাইজ! বন্ধুত্বের আবির রিয়ানাকে রিউ বলেই ডাক্তারকে। হাম, তুমি এইখানে? আবির সূর্যর হাতে চকলেট দিয়ে ইশারা করে ওদের সকলকে দিয়ে দিতে। তারপর আমার দিকে তাকিয়ে বলে, হুম, অনেক দিন ধরেই আসতে চাচ্ছিলাম, কিন্তু ব্যস্ততার জন্য আসা হয়ে ওঠেনি। এইবার ফ্রি হয়েছি তাই চলে আসলাম। তুমি তহ জানোই এইবার বন্যার জন্য দেশের কি অবস্থা। বেশি করে এই গ্রাম্য অঞ্চলের মানুষদের অবস্থা একদমই খারাপ। তাদের ফসল, গবাদি পশু সবই বন্যা ভেসে গেছে। এখন তাদের খাওয়ার জন্য টাকা পয়সা নেই, তাই আমি তাদের সাহায্যের জন্য এগিয়ে আসতে চেয়েছিলাম। তাই এইখানে আসা। তাদের জন্য কিছু খাবার আর পোশাকের ব্যবস্থা করেছি। আমাকে এই কাজে আমার আরও অনেক ফ্রেন্ড ডাক্তার সাহায্য করছে।
তারা অন্য জেলায় গিয়েছে তাদের সাহায্য করতে। তুমি যে তাদের কথা ভেবে এইসব করছো তার জন্য আম সিরিয়াসলি প্রাউড অফ ইউ। কয়েকজনেই বা করে এইসব। তোমাকে নিজের বন্ধু হিসাবে পেয়ে সত্যি আমি অনেক লাকি। এত তারিফ করো না রিউ। আকাশে উড়ে যাব যে। এই কথা শুনে দুইজনেই হেসে উঠি। তখন আবির আবার জিজ্ঞেস করে, তুমি এইখানে? ম্যাডাক্তার ক্যাম্পে এসেছি। তুমি যেমন এই গ্রামবাসীদের সাহায্যের জন্য, আমরাও এসেছি তাদের সেবা করার জন্য। ও দ্যাট ইজ গ্রেট। তা তোমাদের ক্যাম্প কোথায়? ওইদিকে। আর তুমি কোথা থাকছ? এই পাশেই আমার এক বন্ধুর গেস্ট হাউস, সেখানেই। আরও কিছুক্ষণ কথা বলে বিদায় নিয়ে চলে আসি। এইদিকে যে অনেক কাজ রয়ে গেছে। এসে নিজের কাজে লেগে পড়ি। মাঝে একবার খারুস্থুরি ডাক্তার রিয়ানকে খুঁজেছিলাম কিন্তু পেলাম না। খোঁজ নিয়ে জানতে পারলাম যে সে গ্রামের ভিতরে গিয়েছে গ্রামে পরিস্থিতিটা দেখার জন্য। তাই আমিও আর কিছু না ভেবে কাজে লেগে পড়ি। সব কিছু গুছিয়ে কাজ শেষ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। কাল থেকে সকল কিছু শুরু করা হবে। আজকের জন্য এইখানেই কাজ শেষ। তাই সকলেই তাঁবুতে গিয়ে রেস্ট নিচ্ছে। সকাল থেকে অনেক কাজ করাই সকলেরই শরীর ক্লান্ত, তাই সকলেই একবারে খেয়ে শুয়ে পড়েছে। সাথে আমিও। হুট করে ঘুমটা ভেঙে যায়। মোবাইল হাতে নিয়ে দেখি রাত 10টা বাজে। পাশে তাকিয়ে দেখি হিনা শুয়ে আছে। আসলে একটা তাঁবুতে দুইজন করে থাকতে দেওয়া হয়েছে। আর ভাগটা পড়ে হিনার সাথে। আমার কেন জানি আর ঘুম আসছিল না, তাই বেরিয়ে পড়ি বাইরে একটু হাঁটাহাঁটির উদ্দেশ্যে। বের হয়েই আমি অবাক হয়ে যাই। পুরো আকাশ জুড়ে তারার মেলা। পিটি আলোয় জলমল করে উঠেছে আকাশ। মাঝে এক বৃত্তাকার থালার মতো চাঁদ, যার রশ্মি ছড়িয়ে পড়েছে চারদিকে। আর তাতেই ফুটে উঠেছে এক রং তুলির গড়া মণিমুগ্ধকর এক জ্যোৎস্না রাতের দৃশ্য। আমি এর আগে কখনো এমন আকাশ দেখিনি। হয়তো শহরের সেই ব্যস্ততার ভিড়ে এই সুন্দরময় আকাশটা হারিয়ে গেছে। আমি মুগ্ধ হয়ে আকাশটাকে দেখেই চলেছি। একসময় তারা দেখতে দেখতে হাঁটা শুরু করি। সামনেই দেখি উঁচু টিলার মতো একটা জায়গায়। আমি সেখানে গিয়ে উঠে বসি। আর দুই হাত পিছে ভর করে আকাশের দিকে তাকিয়ে থাকি। আর আনমনে গুনগুন করতে থাকি, আমার ভিনদেশী তারা, একা রাতেরই আকাশে তুমি বাজালে একতারা, আমার চিলেকোঠার পাশে ঠিক সন্ধে নামার মুখে। তোমার নাম ধরে কেউ ডাক্তার কে? মুখ লুকিয়ে কার বুকে? তোমার গল্প বলো কাকে? আমার রাত জাগা তারা, তোমার অন্য পাড়ায় বাড়ি, আমার ভয় পাওয়া চেহারা, আমি আদতে আনারি। বাকিটা নিজ দায়িত্বে শুনে নিবেন। গান শেষে যখন চুপ করে বসে থাকি তখন কাউরো আওয়াজে চমকে যাই। হুট পিছে ঘুরতে নিলেই ভারসাম্য রাখতে না পেরে টিলা থেকে পড়ে যেতে নেই, ঠিক তখনই কেউ আমার হাত টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। টানটা জোরে হওয়ায় আমি তার উপরে পড়ে যাই, যার ফলে সে তাল সামলাতে না পেরে দুজনই নিচে পড়ে যাই। দুইজনে গড়িয়ে পড়ি নিচে। সে নিচে পড়ে আর আমি তার উপরে। এতক্ষণ আমি ভয়ে চোখ খিচে বন্ধ করেছিলাম। আমি পিটি করে চোখ খুলেই যাকে দেখতে পাই তাতে আমার চোখ ছানাবড়া। কেন না আমি যার উপর পড়েছি সে আর কেউ নয়, বরং চলবে।